আমন্ত্রণ দেশ জনপদ লাইভে সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। আজ নিজের আসন ঢাকা ১৭ সহ ঢাকা মহানগর উত্তরের ৬টি সংসদীয় আসনে জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বেলা ২টায় ঢাকা ১৭ আসনের নিজ নির্বাচনী এলাকার ইসিবি চত্বরে প্রথম জনসভায় তিনি বক্তব্য দেবেন। সেখানে আছেন আমাদের সহকর্মী ফরুক বাবু, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বাবু, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচার সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? বুবলি, আপনাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে প্রায় 25টি দেশের প্রতি বিভাগীয় শহর এবং জেলা শহর মিলিয়ে 25টি নির্বাচনীয় প্রচারণা কার্যক্রম পরিচালনা করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং তিনি সর্বশেষ শুরু করছেন আজকে তার নিজের নির্বাচনী আসন, যে আসনে ইতিমধ্যে তার সহধর্মিণী এবং তার মেয়ে জাইমা রহমান তারা ইতিমধ্যে প্রচারণা করেছেন এবং তার ছোট ভাইয়ের সহধর্মিণী তিনিও এখানে প্রচারণা চালাচ্ছেন। তো ইতিমধ্যে তারেক রহমান তিনি এখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে আজকে ঢাকা ১৭ আসনের ক্যান্টনমেন্ট থানার ১৫ নম্বর ওয়ার্ডে তিনি পথসভা করবেন। সেই পথসভার জন্য ইতিমধ্যে এখানে ইসিবি চত্বর এলাকাতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে আপনাকে জানিয়ে রাখি যে এখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে একটি আসন ওয়ার্ডেই তিনি পথসভা এখানে করবেন এবং আমরা এখানে স্থানীয় বিএনপি নেতাকর্মী যারা রয়েছেন তাদের সাথে একটু জানতে চাচ্ছিলাম যে আসলে এখানে যে পথসভাটা হবে এটা আমরা জানি যে ১৫ নম্বর ওয়ার্ডের পথসভা করবেন তারেক রহমান তার নিজ নির্বাচনী আসনে। তো এখানে আসলে কতটি থানা এবং ওয়ার্ডে লোকজন উপস্থিত হতে পারে, কারণ এই আসনে কতগুলো থানা রয়েছে সেই বিষয়টি যদি আমাদেরকে জানাতেন। ধন্যবাদ। আমরা এটা ১৫ নম্বর ওয়ার্ড এবং ক্যান্টনমেন্ট থানার উদ্যোগে পথসভাটা, কিন্তু ঢাকা ১৭ আসনে ৪টা থানা আছে, ক্যান্টনমেন্ট থানা, ভাষণটেক থানা, গুলশান থানা, বনানী থানা এবং ৬টা ওয়ার্ড আছে। যদিও আমাদের উদ্যোগে আজকে পথসভাটা অনুষ্ঠিত হবে, কিন্তু আমরা আশা রাখছি যে ঢাকা ১৭ আসনে যে কটা থানা এবং ওয়ার্ড আছে সব থানার নেতাকর্মীরা এবং সাধারণ জনগণ বিপুল উৎসাহে এখানে অংশগ্রহণ করবে। আমরা ইতিমধ্যেই এই পথসভা ঘোষণার সাথে সাথে আমরা জনগণের মাঝখানে বিরাট সাড়া জাগাচ্ছে এবং তাদের মধ্যে আমরা স্বতঃস্ফূর্ততা দেখছি যে তারা সবাই সময়ের আগেই এখানে চলে আসবে বলে আমরা আশা রাখি এবং আমরা আশা রাখি একটা বিপুল জনসমাবেশ এখানে হবে। এখানে আসলে যে নির্বাচনী আচরণ বিধি বা আইন শৃঙ্খলার প্রস্তুতি সকল বিষয় নিয়ে আপনারা কি ধরনের প্রস্তুতি রেখেছেন বা সেই বিষয় নিয়ে কারো অনুমতি আপনারা নিয়েছেন কিনা? আমরা নির্বাচন আচরণবিধি ভালো করে পড়ে দেখেছি এবং আচরণবিধির যে কথাগুলি নিয়মগুলি বলা আছে সেই নিয়মগুলি সম্পূর্ণ আমরা মেনে চলছি এবং এখানে যে আর্মি প্রশাসন আছে এবং থানা যে প্রশাসন, আমরা থানার সাথেও কথা বলেছি, আর্মি প্রশাসনের সাথে কথা বলেছি। ওনাদের সাথে কথা বলে ওনারা যে নির্দেশনা দিয়েছেন আচরণবিধি এবং ওনাদের যে নিয়মকানুন নির্দেশনা সমস্ত কিছু মেনেই আমরা করছি এবং কোনো ধরনের জনগণের যেন দুর্ভোগ না হয় সেই কথাটা আমরা মাথায় রেখে আমরা করছি এবং রাস্তা চালু থাকবে। আমরা রাস্তার একটা কর্নারে করছি পথসভাটা। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা নিজস্ব ভলেন্টিয়ার দিয়ে আমরা এটা মেনটেন করবো যে রাস্তাটা ওপেন থাকে, 2টা লেন চালু থাকে এবং জনগণের চলাচলে যেন কোনো রকম বিঘ্ন না হয় আমরা সম্পূর্ণ সেটা আমরা নিজস্ব ব্যবস্থাও থাকবে এবং আর্মি এবং থানা পুলিশ প্রশাসন সবাই থাকবে, আমরাও সহযোগিতা করবো। আমরা বুবলি আপনাকে জানিয়ে রাখি যে এই সিবি চত্বরের এই মেইন সড়কের উপরে এখানে যে অস্থায়ী ভাবে মঞ্চ তৈরি করে দুপুর 2টা নাগাদ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি এখানে তার পথসভা করবেন এবং এখান থেকে পরবর্তীতে তিনি আরো 5টি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 5টি পথসভায় অংশ নেবেন। বুবলি। বাবু, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী বাবু। ঢাকা 11 আসনে 11 দলীয় জোটের প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বক্তব্য রাখছেন নির্বাচনী জনসভায়। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। এই আহ্বান আপনাদের প্রতি রইল। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যে আরেকটি দল রয়েছে যারা বাংলাদেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, সেই প্ল্যান পরিকল্পনাকে আমাদেরকে পরাজিত করতে হবে আগামী 12ই ফেব্রুয়ারি। বাংলাদেশকে দখলদার মুক্ত, আধিপত্যবাদ মুক্ত, সন্ত্রাস মুক্ত করতে হবে আগামী 12ই ফেব্রুয়ারি। আপনারা কি তার জন্য প্রস্তুত আছেন? 12ই ফেব্রুয়ারি ভোট কেন্দ্র পাহারা দেওয়ার জন্য প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ আমরা তরুণ যুব সমাজ সবাই প্রস্তুত আছি। আপনাদের প্রতি আরো আহ্বান জানাই, 12ই ফেব্রুয়ারি যদি ব্যর্থ হয় 5ই আগস্ট ব্যর্থ হয়ে যাবে। ইনশাআল্লাহ আমরা 5ই আগস্ট যেভাবে সফল করেছি 12ই ফেব্রুয়ারিকেও সফল করব। ইনশাআল্লাহ 12ই ফেব্রুয়ারি আমরা বিজয় নিয়ে ঘরে যাব। আমি পরিশেষে বলতে চাই, আমি খুব অল্প সময় পেয়েছি আপনার এলাকা, আমার এলাকা হলেও প্রচারণা করার জন্য আমি অনেক অল্প সময় পেয়েছি।
ঢাকার বাইরেও আমাকে যেতে হয়েছে দলীয় কাজে, জোটের কাজের জন্য। আমি আমার মা বোনদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি অন্তরের অন্তরস্থল থেকে। 11 দলের যারা সমর্থক রয়েছেন, আমাদের নেতা কর্মীরা রয়েছেন, আমাদের মা বোনেরা, তরুণ সমাজ রয়েছেন, তারা এই অল্প দিনে আপনারা আমার জন্য, শাপলা গুলির জন্য আমি আতিক ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জামাত ইসলামের সকল পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি, কর্মীবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এনসিপির নেত্রী কর্মীবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা অল্প সময় আমাকে যেই ভালোবাসা দিয়েছেন, নিজের সন্তানের মতো আপনারা যেভাবে আমার জন্য প্রচারণা করেছেন, বাড়ি বাড়ি গিয়েছেন, এটা অভূতপূর্ব। আমি এই ঋণ আপনাদের জন্য সবসময়, আপনাদের এই ঋণের কথা আমি মনে থাকবো এবং এই ঋণ আমি দেশের জন্য জীবন দিয়ে, দেশের জন্য কাজ করে আমি এই ঋণ পরিশোধ করবো ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া রাখবেন। আগামী 12ই ফেব্রুয়ারি আমরা ভোট কেন্দ্রে থাকবো। আমাদের মা বোনদের নিরাপত্তা, সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের জন্য ইনশাআল্লাহ আমরা ভোট কেন্দ্রে থাকবো। এই এলাকার মানুষের, ভোটারদের ভোটাধিকার রক্ষা করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য আগামী 12ই ফেব্রুয়ারি ইনশাআল্লাহ শাপলাকলি মার্কাকে আপনারা জয়যুক্ত করুন। আগামীর সংসদে, আগামীর সরকারে আপনাদের সাথে আমাদের দেখা হবে। ইনকিলাব, ইনকিলাব। ক্ষমতা না জনতা, ইয়াপস না সংগ্রাম, দালালি না রাজপথ, দিল্লি না ঢাকা, তুমি কে আমি কে, আমরা সবাই হাদি হব। দর্শক, ঢাকা 11 আসনে 11 দলীয় জোটের প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বক্তব্য রাখছেন নির্বাচনী জনসভায়। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দেখছেন দেশ জনপদ লাইভ। দেখছেন দেশ জনপদ লাইভ। ঢাকা 11 আসনে 11 দলীয় জোটের প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী জনসভা আজ রাজধানীর বাড্ডায় ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে জনসভায় বক্তব্য রাখছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বিরুদ্ধে মার্ডার মামলা দিয়ে এখন আমাদের কাছ থেকে কোটি কোটি নয়, শত শত কোটি টাকা দাবি করা হচ্ছে। কারা দাবি করছে জানেন? এই 15.5 বছর যারা বাংলাদেশের মাটিতে ছিলেন, আগস্টের 6 তারিখ থেকে শুরু করে আজ পর্যন্ত 2026 সালের আজকে ফেব্রুয়ারি মাসের 8 তারিখ এই পর্যন্ত এই অপকর্ম যে ভিক্ষুক লোকটা ভিক্ষা করে তাই ওদের কাছ থেকে ছাড়া নেই। আমরা কি আমাদের সন্তানদেরকে বুকে নিয়ে জুলাই মাসে এই জন্য লড়াই করেছিলাম যে এখানে পুরাতন চাঁদাবাজের বদলে নতুন চাঁদাবাজের জন্ম হবে, মামলাবাজের জন্ম হবে, ভূমি দখলবাজের জন্ম হবে, ভূমি দস্যুদের জন্ম হবে। এই জন্য তো আমরা এই লড়াই করিনি, আমাদের সন্তানেরা এই লড়াই করেনি। আমাদের সন্তানদের দাবি কি ছিল? সিম্পল দাবি, উই ওয়ান্ট জাস্টিস। আমরা শান্তিতে থাকতে চাই আর তার জন্য সারা সমাজের সর্বত্র আমরা ন্যায় বিচার দেখতে চাই। এটাই তারা বলেছিল। এখন ন্যায় বিচার এটা নির্বাসন। আপনারা দেখেছেন একটি দল তারা মাঝে মধ্যে বলেন তারা ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরবে। ভালো কথা। চ্যারিটি অলওয়েজ স্টার্টস ফ্রম হোম। ভালো কাজ নিজের ঘর থেকে শুরু করা লাগে। তাইলে যে 59 জন ভয়াবহ ঋণ খেলাপি, ঋণ ব্যাংক ডাকাত, এদেরকে আপনারা মনোনয়ন দিলেন কেন? দর্শক, রাজধানীর বাড্ডায় ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে জনসভায় বক্তব্য রাখছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ময়মনসিংহের 11টি সংসদীয় আসনে 1365টি ভোট কেন্দ্রের 583টি ঝুঁকিপূর্ণ।
এসব কেন্দ্রে যে কোনো ধরনের ঝুঁকি মোকাবেলার জোরে প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর অংশ হিসেবে নগরীর সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত হবে যৌথ বাহিনীর মহড়া। এ নিয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, যৌথ বাহিনীর অনুশীলন কি শুরু হয়েছে কিনা, এ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? যৌথ বাহিনীর মহড়া কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। অর্থাৎ বলে রাখি, ময়মনসিংহের 11টি সংসদীয় আসনে কিন্তু 67 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বেশ কয়েকটি আসনেই কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি টানটান উত্তেজনা এবং উভয় পক্ষের মধ্যে যে হামলা পাল্টা হামলার ঘটনাও কিন্তু ঘটছে। সেই বিষয়গুলোকে কিন্তু মাথায় রেখে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু তৎপর অবস্থানে কিন্তু রয়েছেন। অর্থাৎ ইতিমধ্যেই যৌথ বাহিনীর যে মহড়া, সেই মহড়াটি কিন্তু ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস মাঠ থেকে সেই মহড়া শুরু হবে। অর্থাৎ এই মহড়াটির মাধ্যমে একটি মেসেজ দেয়া হচ্ছে যে ভোট কেন্দ্রে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে অর্থাৎ তাদেরকে আইনের আওতায় আনা হবে, সেই বিষয়টি কিন্তু বলছিলেন। অর্থাৎ এর আগে আমরা দেখেছি গতকালও কিন্তু সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাটে একটি যৌথ বাহিনীর মহড়া কিন্তু হয়েছে। অর্থাৎ এই মহড়ার মাধ্যমে মূলত হচ্ছে যে ময়মনসিংহের 1365টি কেন্দ্র রয়েছে, এর মধ্যে 583টি কেন্দ্রই কিন্তু আমরা জানি যে ঝুঁকিপূর্ণ। অর্থাৎ কেউ যদি ভোট কেন্দ্রের ভিতর এবং বাহিরে কিন্তু ভোট প্রদানের দিন অর্থাৎ বিশৃঙ্খলা সৃষ্টি করে অর্থাৎ তাদেরকে কিন্তু আইনের আওতায় আনা হবে। সেই লক্ষ্যে কিন্তু এই মহড়া কিন্তু অনুষ্ঠিত হবে। সেই বিষয়টি কিন্তু আমাদেরকে বলছিলেন। অর্থাৎ আমরা দেখেছি যে ইতিমধ্যেই সেনাবাহিনী, বিজিবি এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী সদস্য যারা আছেন তারা কিন্তু সার্কিট হাউস মাঠে এসেছেন। অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই এই মহড়াটি অনুষ্ঠিত হবে। অর্থাৎ এই মহড়ার নেতৃত্ব দিবেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা তিনি কিন্তু ইতিমধ্যেই এসেছেন। অর্থাৎ আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্য যারা আছেন তারাও কিন্তু প্রস্তুতি নিয়েছেন। অর্থাৎ এই মহড়াটি সার্কিট হাউস মাঠ থেকে শুরু হয়ে নগরীর প্রধান সড়ক কিন্তু প্রদক্ষিণ করবেন। আমরা জানি যে জেলা রিটার্নিং কর্মকর্তা যিনি রয়েছেন অর্থাৎ তিনি কিন্তু বেশ কঠোর অবস্থানে রয়েছেন। অর্থাৎ তারা বলছেন যে নির্বাচনে বিশৃঙ্খলাকারী কাউকে কিন্তু ছাড় দেওয়া হবে না। অর্থাৎ সেই লক্ষ্যেই তাদের যে প্রস্তুতি সেটি কিন্তু তারা নিয়ে রেখেছেন। অর্থাৎ ময়মনসিংহের যে 11টি আসন রয়েছে সেই 11টি আসনের মধ্যে বিশেষ করে তারা ঝুঁকিতে রেখেছেন ময়মনসিংহ 1, ময়মনসিংহ 3 এবং ময়মনসিংহ 10 এবং ময়মনসিংহ 11 কিন্তু এই ঝুঁকিপূর্ণ আসনগুলোতে কিন্তু আমরা দেখেছি একেবারেই কঠোর অবস্থানে প্রশাসন রয়েছে। তারপরেও কিন্তু বিভিন্ন সময়ে নানা ধরনের বিশৃঙ্খলার যে ঘটনা সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং সেই লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনী তারা তৎপর অবস্থানে এবং কঠোর অবস্থানে তারা কিন্তু রয়েছেন এবং তারা বলছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু তারা সবসময় প্রস্তুত আছেন। অর্থাৎ আমরা দেখছি যে একেবারেই বিভিন্ন প্রার্থীকে কিন্তু শোকজ করার পাশাপাশি তাদের যে কর্মী সমর্থক রয়েছেন অনেকেই কিন্তু জরিমানা সহ আইনের আওতায় আনা হচ্ছে। অর্থাৎ সেই লক্ষ্যে কিন্তু নির্বাচন সুষ্ঠু সম্পূর্ণ করার লক্ষ্যে কিন্তু তারা কাজ করছেন। আমরা যদি সহকারী রিটার্নিং কর্মকর্তা আছেন, এই মহড়াটি কটার দিকে শুরু হবে একটু জানতে চাই। আমরা 11:30টার মধ্যে শুরু করব। এর মাধ্যমে আসলে কি মেসেজ দিতে চাচ্ছেন? আচ্ছা, আমরা চাই, অনেকদিন পর আমরা নির্বাচন করছি, এবারে নির্বাচনটা সুষ্ঠু এবং অবাধ হোক এবং জনমনে যাতে স্বস্তি আসে, আমরা এটা এনশিওর করার জন্য আমরা চিন্তা করছি যে আমরা দৃশ্যমান একটা টহল দিব, যেন এলাকার মানুষজন আমাদেরকে দেখে আমরা আছি, ম্যাজিস্ট্রেট আছে, সেনাবাহিনী আছে, পুলিশ বাহিনী আছে, আনসার বাহিনী আছে, র্যাব আছে, বিজিবি আছে, আমরা সবাই একসাথে টহলের মাধ্যমে জনগণের কাছে এই বার্তা পৌঁছাতে চাই যে তারা স্বস্তিতে নির্বাচনের দিন 12ই ফেব্রুয়ারি ভোট দিতে আসবে এবং আমরা মাঠে আছি তাদের পাশে, এটা আমরা এনশিওর করতে চাই। ধন্যবাদ। এই সহকারী রিটার্নিং কর্মকর্তা বলছিলেন সাধারণ মানুষকে অর্থাৎ জনমনে স্বস্তি প্রদানের লক্ষ্যেই তাদের যে টহল সেটি কিন্তু আয়োজন করা হয়েছে। অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই এই টহলটি শুরু হবে। অর্থাৎ বিভাগীয় নগরীর যে প্রধান সড়ক রয়েছে সেই প্রধান সড়কগুলোতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের টহল কার্যক্রম করবেন। এতে করে 12ই ফেব্রুয়ারি যে ভোট হচ্ছে অনেকদিন পর, সেই ভোট কেন্দ্রে কিন্তু ভোটার উপস্থিতি বাড়বে, সেই বিষয়টি কিন্তু তিনি বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর যে টহল তা নিয়ে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহ থেকে আমাদের সহকর্মী যুক্ত ছিলেন ইলিয়াস আহমেদ, জানাচ্ছিলেন যৌথ বাহিনীর মহড়া সম্পর্কে। সারা দেশে চলছে শেষ মুহূর্তে নির্বাচনী প্রচার। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন মুন্সিগঞ্জ থেকে সহকর্মী সুমিত সরকার সুমন।
এবং সাতক্ষীরা থেকেও শরীফুল্লাহ কায়সার সুমন এবং চাঁদপুর থেকে শরীফ আহমেদ। প্রথমেই চলে যাচ্ছি মুন্সিগঞ্জে। সুমন, শেষ সময়ের প্রচার কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি বলছেন, মুন্সিগঞ্জ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু ঘনিয়ে আসছে এবং মুন্সিগঞ্জ 3টি সংসদীয় আসনে 19 জন প্রার্থী কিন্তু আপনার এই ভোট যুদ্ধে কিন্তু তারা প্রচারণায় ব্যস্ত সময় পার করছে। আমরা কিন্তু আসলে সকাল থেকে দেখেছি তারা সকাল থেকে রাত অবধি ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। তারা কিন্তু এইখানে আমি একটি বিষয় জানিয়ে রাখি, মুন্সিগঞ্জ 3 আসনে গতকাল কিন্তু একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। মুন্সিগঞ্জের মোল্লাকান্দি যে ইউনিয়ন রয়েছে সেখানে কিন্তু আপনার ফুটবল যে প্রতীকের তারা কিন্তু প্রচারণায় গেলে সেখানে কিন্তু বিএনপি সমর্থিত সমর্থকরা কিন্তু হামলার ঘটনা করে, সেটি কিন্তু একটি অভিযোগ করে এবং তারপরে কিন্তু দুই ধানের শীষ প্রতীক এবং ফুটবলের যে সমর্থকরা রয়েছে তারা কিন্তু আসলে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সেই সংঘর্ষে কিন্তু 3 জন গুলিবিদ্ধ সহ 10 জন আহত হয় এবং মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের ঘটনা কিন্তু আসলে ঘটেছে। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু বলছে তারা কিন্তু সেটি নিয়ন্ত্রণের জন্য কিন্তু তারা সেখানে রয়েছে এবং এখানে যে ভোটার রয়েছে তারা কিন্তু বলছেন যে এই এলাকায় যদি আসলে আইন শৃঙ্খলা বাহিনী সঠিকভাবে কাজ না করে তাহলে কিন্তু ভোটারের সময় কিন্তু যে ভোট কেন্দ্র সেখানে কিন্তু বিঘ্ন হতে পারে বলে তারা কিন্তু আসলে জানিয়েছেন। তো আমি এখন এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ থেকে প্রচারণার সবশেষ। আমরা এখন চলে যাব অপর প্রান্তে সাতক্ষীরা, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সুমন, সেখানকার সবশেষ পরিস্থিতি আপনি জানাবেন। সুমিত, সাতক্ষীরার যে নির্বাচনী প্রচারণা সেটি এখন তুঙ্গে। এই পরিস্থিতিতে বিশেষ করে বাংলাদেশের এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রথম সারিতে নির্বাচন করছে, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামাত ইসলামী, জাতীয় পার্টি সহ বিভিন্ন যে রাজনৈতিক দল রয়েছে তারা প্রত্যেকে এখন শেষ মুহূর্তের যে জমায়েত, যাদের জনশক্তিমত্তা তারা কিন্তু প্রদর্শন করছে। এমনকি তারকা যেসব রাজনৈতিক নেতৃবৃন্দ আছে তাদেরকে নিয়ে এসেও কিন্তু প্রদর্শন করছে, প্রতিশ্রুতি দিচ্ছে, আশ্বাস দিচ্ছে, ভরসা দিচ্ছে। এর মধ্যেই কিন্তু তারকা প্রার্থীদের একেবারে হুড়োহুড়ি পড়ে গিয়েছে। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সহ বিভিন্ন জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ গতকাল কিন্তু তারা কিন্তু সমাবেশ করেছে। একেবারে সাতক্ষীরার 4টি আসনেই কিন্তু তারা একেবারে টানা সমাবেশ করে গিয়েছে সারা দিন ব্যাপী। আগামীকাল আবার একই রকম ভাবে বিএনপিও কিন্তু তারা তাদের তারকা জাতীয় নেতৃবৃন্দদেরকে এনে তারা সমাবেশ করবে। এই সমাবেশে যেমন আশ্বাস মিলছে তেমন একে অন্যের প্রতি বিদ্বেষও মিলছে। আমরা সাতক্ষীরার বিভিন্ন ভোটারদের সাথে কথা বলেছি, তারা আসলে একটি সুষ্ঠু সুন্দর ভোট প্রত্যাশা করে। আমরা যা দেখতে পাচ্ছি তাতে সাধারণ মানুষের মধ্যে কি ধরনের অবস্থা সৃষ্টি হয়। আমি একজন তরুণ ভোটার হিসেবে 13-10 জাতীয় সংসদ নির্বাচনে আমার একটা প্রত্যাশা ছিল যে এই নির্বাচনে আমরা একটা স্বস্তিভাবে আমরা ভোট প্রয়োগ করব, কিন্তু আসলে ভোটের মাঠ যত কাছাকাছি চলে আসতেছে, মানে যেহেতু 12 তারিখ আমাদের যত কাছে চলে আসতেছে, সারা দেশের প্রেক্ষাপট হিসাবে আমরা দেখতেছি হয়তো বা সহিংসতা বা এমন একটা ভাব গম্ভীর্য একটা পরিবেশ তৈরি হচ্ছে। তো আমরা আসলে এমন পরিবেশ চাই না, আমরা চাই সুস্থ পরিবেশ, যে পরিবেশে তার ইচ্ছা মানে ভোটার তার পছন্দের প্রার্থীকে ভোট দেবে এবং স্বাচ্ছন্দ্য মনে ভোট দেবে। এখানে কোনো ভীতি থাকবে না। শুনছিলাম যে স্বাচ্ছন্দ্যে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং তারা তাদের মতামত প্রকাশ করতে পারবে, এটাই হচ্ছে ভোটারদের প্রত্যাশা। এই ছিল সাতক্ষীরার নির্বাচনী প্রচারণার সর্বশেষ। দর্শক, আমরা আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি চাঁদপুরে, সেখানে আমাদের সহকর্মী শরীফ জানাচ্ছেন সেখানকার প্রচারণার সর্বশেষ পরিস্থিতি। শরীফ।
সারা দেশের ন্যায় চাঁদপুরের 5টি আসনেও কিন্তু নির্বাচনী প্রচারণা শেষ মুহূর্তে জমে উঠেছে। আমি এখন রয়েছি চাঁদপুর 4 আসনে। এই আসনটিতে আমি দেখেছি সকাল থেকে ধানের শীষের পক্ষে নেতাকর্মীরা ভোটারদের ধারে ধারে যাচ্ছেন এবং তাদের নানা প্রতিশ্রুতি দিয়ে কিন্তু ভোট প্রার্থনা করেছেন। আমি এখন রয়েছি চাঁদপুরের ফরিদগঞ্জের রূপসায়। এখানে যিনি রয়েছেন সাবেক বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী হাসান চৌধুরী, তিনি রূপসার বিভিন্ন গ্রামে ভোটারদের ধারে ধারে যাচ্ছেন, নানান প্রতিশ্রুতি দিচ্ছেন। আপনারা যে প্রতিশ্রুতি দিচ্ছেন এগুলো কতটা বাস্তবায়ন করা সম্ভব হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিশ্রুতি যখন তারেক রহমান দিয়েছেন আগামীর আমাদের প্রধানমন্ত্রী, অবশ্যই বুঝে শুনে আমাদেরকে বলছেন যে জনগণের দ্বারে গিয়ে ওনার এই প্রতিশ্রুতি পৌঁছানোর জন্য। আমরা যে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের কথা বলি, অনেকে বলেন বাস্তবায়ন সম্ভব না। আমার মতে বাস্তবায়ন সম্ভব। কারণ কি, এক সময় বাংলাদেশে 1 লাখ কোটি টাকার বাজেট ঘোষণা করা হতো, এখন 7 লক্ষ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়। দেশের অর্থনীতি চাঙ্গা হবে, তারেক রহমানের নেতৃত্বে যখন দেশের অর্থনীতি চাঙ্গা হবে, আমরা যখন গণতান্ত্রিক পূর্ণ ধারায় ফেরত যাব, তখন ইনশাল্লাহ এগুলা করা সম্ভব। এবং প্রতিশ্রুতি শুধু প্রতিশ্রুতির আলোকেই নয়, আমরা আমাদের এই কমিটমেন্ট রক্ষা করবো ইনশাল্লাহ, তারেক রহমান কমিটমেন্ট রক্ষা করবো ইনশাল্লাহ। আসলে শুনছিলেন এখানে যারা বিএনপির নেতা কর্মী রয়েছেন তারা বলছেন যে তারা যে প্রতিশ্রুতি দিয়েছেন, যদি তারা ক্ষমতায় আসে তাহলে এই প্রতিশ্রুতি রক্ষা করা সম্ভব হবে। অপরদিকে এখানে যারা ভোটার রয়েছেন, আমি তাদের সাথেও কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে তাদের উন্নয়নে যারা কাজ করবে আগামী 12 তারিখে তারা তাদেরকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন। তো চাঁদপুরের প্রচারণা থেকে আমার কাছে এই ছিল সবশেষ। আমরা চলে যাব স্টুডিওতে। ধন্যবাদ আপনাদের। দর্শক, সারা দেশে চলছে শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারণা। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দেখছেন দেশ জনপদ লাইভ। শরীয়তপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 392টি কেন্দ্রের জন্য প্রস্তুতি নিচ্ছে 5096 জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য। এ নিয়ে আরো জানাতে শরীয়তপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আকাশ। প্রস্তুতির বিষয়ে কি বলছেন তারা, জানাবেন। বুবলি, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশ আনসার ও গ্রাম্য প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা তারা প্রস্তুতিমূলক সভা করেছেন নির্বাচনী। সেক্ষেত্রে এই মুহূর্তে আমি অবস্থান করছি শরীয়তপুর জেলা কমান্ডার কার্যালয়ের সামনে। আমি পিছনের চিত্র যদি দেখাই, এখানে কিন্তু শরীয়তপুর জেলার 6টি উপজেলা ও 8টি থানা থেকে আগত প্রায় 5096 জন আনসার সদস্য কিন্তু এই মাঠে উপস্থিত হয়েছেন এবং তাদের দিক নির্দেশনামূলক যে কথা বলেছেন মাদারীপুর 25 আনসার ব্যাটালিয়নের পরিচালক সুব্রত চৌধুরী। তিনি যেটিতে বলেছেন, এই যে নির্বাচন, এই নির্বাচন কেন্দ্র করে শরীয়তপুরে প্রায় 392টি কেন্দ্রে কিন্তু এই আনসার সদস্যরা কাজ করবে। সেক্ষেত্রে প্রতিটি কেন্দ্রে 9 জন পুরুষ ও 4 জন মহিলা আনসার সদস্য দায়িত্ব পালন করবে। এবং তারা যেটি বলছে, এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুরের 3টি সংসদীয় আসনে তারা কাজ করবেন এবং তাদের যে নির্বাচনী এলাকাটি রয়েছে সেই জায়গাটিতে তারা যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সেজন্য তারা নিয়োজিত থাকবে বলে আমাদেরকে জানিয়েছে। তবে আমরা একটু কথা বলার চেষ্টা করব 25 আনসার ব্যাটালিয়নের পরিচালক সুব্রত চৌধুরীর সাথে। আসলে আজকে যেই আপনারা নির্বাচন প্রস্তুতি সভাটি অংশগ্রহণ করেছেন এবং তাদেরকে দিক নির্দেশনামূলক কথা বলেছেন, কি ধরনের কথা বলেছেন এবং সামনে আপনারা কি ধরনের কার্যক্রম করবেন বলে আমাদেরকে একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। আজকে মূলত শরীয়তপুর জেলার যেই ভোট কেন্দ্রগুলো আছে, ভোট কেন্দ্রে যেই আনসার বিডিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন তাদেরকেই হাজিরা প্যারেডে আমরা তাদেরকে কিছু নির্দেশনা দেওয়ার চেষ্টা করেছি কিভাবে দায়িত্ব পালন করবে এবং ভোট কেন্দ্রের যে শৃঙ্খলা রক্ষা বা বিভিন্ন দুর্যোগপূর্ণ মুহূর্তে বা কোনো গোলযোগ হলে তাদের ভূমিকাটা কীরকম হবে এই বিষয়ে আমরা নির্দেশনা দিয়েছি। এবং আপনি শুনে প্রীত হবেন যে এইবারই আমরা প্রথম নির্বাচনী সুরক্ষা অ্যাপকে ইমপ্লিমেন্ট করেছি। এই সুরক্ষা অ্যাপের মাধ্যমে ভোট কেন্দ্রে আমাদের যে 3 জন করে এন্ড ইউজার সদস্য থাকবেন, তারা ভোট কেন্দ্রে কোনো ধরনের সমস্যা আর যে সচিত্র প্রতিবেদন তারা সুরক্ষা অ্যাপের মাধ্যমে তারা সেন্ড করবে এবং এই সেন্ড করার পরে যেই বাংলাদেশের বিভিন্ন যে বাহিনী আছে, স্ট্রাইকিং ফোর্স আছে বা বিভিন্ন দপ্তর আছে আইনশৃঙ্খলা বাহিনীর, তাদের কাছে এটা সরাসরি পৌঁছে যাবে এবং ইনস্ট্যান্ট ওই ভোট কেন্দ্রে আমাদের স্ট্রাইকিং ফোর্সগুলো পৌঁছে যাবে এবং এর মাধ্যমে ভোট কেন্দ্রে যে কোনো প্রকারের গোলযোগ বা দুর্যোগ আমরা কিন্তু সামাল দিতে পারবো। এর পাশাপাশি এবারই প্রথম আমাদের ভোট কেন্দ্রের যে প্রিজাইডিং কর্মকর্তা আছেন, প্রিজাইডিং কর্মকর্তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য একজন অস্ত্রধারী আনসার সদস্য থাকবেন। জি, ধন্যবাদ আপনাকে। শুনছিলেন তিনি কিন্তু দিক নির্দেশনামূলক কথা বলছে। তারা কিন্তু 11 তারিখ থেকে এই ফেব্রুয়ারি মাসে তারা মাঠে নামবেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য
এই আনসার সদস্য ও গ্রাম্য পুলিশরা কাজ করবেন বলে আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে সর্বশেষ তথ্য। বুবলি। আকাশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঠাকুরগাঁয় কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। কিন্তু বিএনপি ছেড়ে ম্যাডাম খালেদা জিকে ছেড়ে কোথাও যায়, তাই না? প্রিয় বন্ধুরা, কালকে আমাদের নেতা তারেক রহমান সাহেব অন্য দলকে গালিগালাজ করেন নাই, প্রতিপক্ষকে বিরুদ্ধে কিছু বলেন নাই। তিনি কি করবেন সরকারে গেলে সেই কথাগুলো বলেছেন। আমিও আপনাদেরকে সেই কথাই বলতে চাই যে আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হই, এমপি হয়ে সংসদে যেতে পারি, তাহলে আমি আপনাদের জন্য কি করব, এই কথাগুলো আমি প্রথম বলতে চাই। আমাদের এখানে বেশিরভাগ হচ্ছে কৃষিজীবী মানুষ, তাই না? কৃষির উপর ভিত্তি করেছে নাকি আর কিছু করেছেন তোমরা? কলকারখানা নাই, বড় ব্যবসা বাণিজ্য নাই, সব কৃষি। এই কৃষি উপরে নির্ভর করে আপনার ছেলে মেয়েদের লেখাপড়া, এই কৃষির উপর নির্ভর করে আপনাদের চিকিৎসা, ভবিষ্যৎ, তাই না? এই জন্যে আমি মনে করি যে আমাদের ঠাকুরগাঁও যেহেতু কৃষিভিত্তিক অঞ্চল, আমার এখানে সবার আগে কৃষির উন্নয়ন করতে হবে। আর কৃষির উন্নয়ন করবার জন্য গতবার যখন আমি আপনার 2001 সালে আপনারা আমাকে ভোট দিয়ে নিমন্ত্রণ করছিলেন, তখন আমি প্রতিমন্ত্রী হয়েছিলাম কৃষি, এবং সেই সময় আমরা বরেন্দ্র বহুমুখী যে সেচ প্রকল্প, বরেন্দ্র টিউবওয়েল মনে আছে আপনাদের? বরেন্দ্র এটা আমরা চালু করছিলাম। এখন কত সুবিধা হয়েছে, কার্ড দিচ্ছেন, পানি পাচ্ছেন, কোনো ঝামেলা নাই, তাই না? এটা বিএনপি সরকার মানে আমলে করা। আপনারা এখন ভুট্টা চাষ করেন অনেক বেশি, ঠিক না? নিচু জমিতে ধান আর উঁচা জমিতে ভুট্টা, ভুট্টার জন্য পানি লাগে। এই ভুট্টার চাষটাও আমরাই নিয়ে আসছিলাম এখানে। সেই ভুট্টা চাষে এখন আমার কৃষক ভাইয়েরা অনেক ভালো থাকে। আমরা মুরগির ফার্ম, কাজী ফার্ম এই এলাকাতে প্রায় 21টা আমরা নিয়ে আসছিলাম। তারা এখানে লাভ করে ঠিকই, কিন্তু আমাদের ছেলেরা ব্যবসা করতে পারে, আমাদের ছেলেদের চাকরি হয়, ভুট্টা বেচা যায়, ঠিক না? এইভাবে রাস্তাঘাট আমরা তখন অনেক করেছি, স্কুল কলেজ মাদ্রাসাগুলো করেছি, আপনাদের স্কুলের এমপিও ভুক্ত করেছি, এইভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো করার চেষ্টা করেছি। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যদি আমাকে এই ধানের শীষে ভোট দেন, তাহলে আপনাদেরকে আমি নিশ্চয়তা দিতে পারি এই বাকি যে রাস্তাঘাটগুলো আছে, স্কুল মাদ্রাসা আছে, সেগুলো আমরা সমস্ত কাজ করে দেবো। আমরা এখানে ভালো বিজয়। দেখছেন দেশ জনপদ লাইভ। চট্টগ্রাম বন্দরে আবারও চলছে ধর্মঘট। এবার বহির্নোঙরেও পণ্য খালাস বন্ধ রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, বন্দর বন্ধ থাকার কারণে কতটা ক্ষতির মুখে পড়বেন ব্যবসায়ীরা, কি বলছেন তারা, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? চট্টগ্রাম বন্দরে আজ সকাল 8টা থেকে যে ধর্মঘট সেটি শুরু হয়েছে। শুরু হওয়ার পরপরই কিন্তু বন্দরে আসলে পুরো অভ্যন্তরীণ কর্মব্যস্ততা নেই বললে চলে। পাশাপাশি এবার যে গতকাল সকালে সংবাদ সম্মেলন করে যে ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়েছে, এই ধর্মঘটে কিন্তু চট্টগ্রাম বন্দরের পাশাপাশি বহির্নোঙরে কিন্তু পণ্য খালাস বন্ধ রয়েছে। বহির্নোঙরের কোনো জাহাজ যেগুলো বিভিন্ন খাদ্যপণ্য ভোগ্যপণ্য নিয়ে আসছেন, প্রায় শতাধিক জাহাজ, সেসব জাহাজ থেকে কিন্তু কোনো ধরনের পণ্য উঠানামা করা হয়নি এবং বন্দরে কোনো ধরনের আসলে কার্যক্রম চলছে না। সকাল থেকে আমরা দেখেছি 3-4টি লরি বা ট্রাক প্রবেশ করলেও তাদের সেখান থেকে কিন্তু কোনো ধরনের লোড আনলোড করা হয়নি। এক্ষেত্রে বন্দর শ্রমিকরা গতকালকে কিন্তু চট্টগ্রাম প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন করে 4 দফা দাবি দিয়েছিলেন। তাদের 4 দফা দাবির মধ্যে প্রধান দাবি ছিল যে
আপনার এই যে বন্দর নিউমোরিং কন্টেনার টার্মিনাল যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্মিনাল, সেটি যেন ডিপি ওয়ার্ল্ডের কাছে যারা দেওয়া না হয়। পাশাপাশি বন্দরের যেসব যারা আন্দোলন করছেন বন্দর রক্ষা পরিষদ, তাদের যে 15 থেকে 16 জন কর্মকর্তা কর্মচারীকে বিভিন্নভাবে শাস্তিমূলক বদলি করা হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটা যেন প্রত্যাহার করা হয় এবং বন্দর চেয়ারম্যানকে যেন দ্রুত সময়ের মধ্যে প্রত্যাহার করা হয়। এরকম 4টা দাবি দিয়ে কিন্তু তারা আন্দোলন করছেন। এর আগে মূলত চট্টগ্রাম বন্দরে লাগাতার 6 দিন, গত 6 দিনে কিন্তু আন্দোলন চলছিল। আন্দোলনের কারণে পুরো বন্দরের কার্যক্রম স্থবির পড়েছে। মাঝে 2 দিন নৌ উপদেষ্টা এসেছিলেন, তার শ্রমিকদের সাথে কথা বলেছিলেন, তারপরে কিন্তু 2 দিন কর্মবিরতি স্থগিত করা হয়েছে। স্থগিত করা হলে আবারও যেই সংকট সেটি শুরু হচ্ছে। এই কারণে কিন্তু পুরো ভোগ্যপণ্যের বাজার এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। কারণ ব্যবসায়ীরা বলছেন বাংলাদেশের 90% পণ্য আমদানি রপ্তানি কিন্তু এই চট্টগ্রাম বন্দর দিয়ে হয়ে থাকে। সেই বন্দরে যে সামনে যেহেতু পবিত্র রমজান, সেই রমজানের আগেই এই ধরনের অস্থিরতা, সেই জন্য কিন্তু পুরো দেশে কিন্তু এই প্রভাব ফেলবে। ব্যবসায়ীরা বলছেন তারা যে আমদানি রপ্তানি করে থাকেন বিভিন্ন মালামাল, কন্টেনারবাহী মালামালগুলো কিন্তু বন্দরে রয়েছে, সেগুলো যদি সঠিক সময়ে যদি শিপমেন্ট করা না হয়, সঠিক সময়ে যদি তারা পাঠাতে না পারে, তাহলে কিন্তু তাদের যে বিভিন্ন বাইরে বিশ্বের বিভিন্ন দেশের সাথে তাদের যে ব্যবসায়িক চুক্তি, সেটি অনেকাংশেই ধসে পড়বে বলে ব্যবসায়ীরা বলছেন। আর পাশাপাশি সবচেয়ে যেটি বড় ব্যবসায়ীরা বলছেন, সামনে যেহেতু পবিত্র রমজান, আর হয়তো 8 থেকে 10 দিন পরে পবিত্র রমজান, সেই রমজানে কিন্তু এই বন্দরের যদি অচল অবস্থা শেষ না হয়, তাহলে কিন্তু বন্দরের যেই ভোগ্যপণ্যের বাজারে যে প্রভাব, সেটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে। কারণ এমনি বিভিন্ন সময় রমজান আসলে দেশের বাজারগুলোতে এক ধরনের কৃত্রিম সংকট তৈরি করে, ব্যবসায়ীরা অস্থিরতা তৈরি করে। সেই নতুন করে এই বন্দর ধর্মঘট কিন্তু আরো ভালো করে এটি মাত্রা যোগ করবে। কারণ বন্দরের পণ্য আমদানি রপ্তানি যদি না হয় বা এই ধরনের অচল অবস্থা তৈরি হয়, তাহলে বন্দরে বড় ধরনের কন্টেনার জট থাকবে। আমরা এখানে যেখানে রয়েছে, এখানে একটু পরে বন্দর কর্তৃপক্ষ একটি সংবাদ সম্মেলন করবে। সংবাদ সম্মেলন করে তিনি পরবর্তীতে জানাবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। তো বন্দরের ধর্মঘট নিয়ে চট্টগ্রাম থেকে আমার কাছে ছিল সর্বশেষ। নাজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী নাজিম। জয়পুরহাটে চলছে বিজ্ঞান মেলা, এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা। রেজা, মেলা কয়টি স্টল বসেছে এবং কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? ধন্যবাদ বুবলি। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাট সরকারি কলেজে। একটা বিষয় জানিয়ে রাখি, জয়পুরহাটের সরকারি কলেজে কিন্তু আজকে বিজ্ঞান মেলা এখানে উদ্বোধন হয়েছে। এই বিজ্ঞান মেলা উদ্বোধন করেছেন জয়পুরহাট এই সরকারি কলেজের যে অধ্যক্ষ, সেটা হচ্ছে অধ্যাপক মিজানুর রহমান। এছাড়াও ভাইস প্রিন্সিপাল সহ কলেজের সকলে এখানে উপস্থিত ছিলেন। আর আপনি জানেন যে এখানে জয়পুরহাট সরকারি কলেজের বিজ্ঞান ক্লাবের আয়োজনে ইমরুল কায়েস তার সভাপতিত্বে, এখানকার এই জয়পুরহাট সরকারি কলেজের শিক্ষক, তার সভাপতিত্বে কিন্তু এখানে বিজ্ঞান এই যে মেলা হচ্ছে 2026। তো এখানে বিজ্ঞান মেলায় যে স্টল দেওয়া হয়েছে প্রায় 50টি প্রজেক্টে, প্রায় 32টি স্টলে কিন্তু এখানে বিজ্ঞান মেলা হচ্ছে। তো এখানে অধ্যক্ষ আমাদের স্যার মিজানুর রহমান স্যার আছেন, তিনি জানাবেন যে আপনাদের শিক্ষার্থীরা এখানে কিভাবে কেমন উদ্বুদ্ধ হচ্ছে আপনাদের হ্যালো, ধন্যবাদ আপনাকে। বিজ্ঞান মেলা 2026 জয়পুরহাট সরকারি কলেজ বিজ্ঞান ক্লাব কর্তৃক আয়োজিত এই বিজ্ঞান মেলায় বিভিন্ন বিভাগ, বাঁধন ইউনিট, বিজ্ঞান ক্লাব, বিএনসিসি, রোভার এবং ইন্টারমিডিয়েট এবং অনার্স ডিপার্টমেন্ট সহ মোট 32টির মতো স্টল দেওয়া হয়েছে এবং 50টির মতো প্রজেক্ট উপস্থাপন করা হয়েছে এই মেলায়। এবং অত্যন্ত প্রাণবন্তভাবে এই মেলায় সবাই অংশগ্রহণ করেছেন এবং আশেপাশের বিভিন্ন কলেজ থেকে স্টুডেন্টরা আমাদের মেলায় অংশগ্রহণ করেছে শুধু দেখবার জন্য, এবং অত্যন্ত প্রাণবন্তভাবে উচ্ছ্বসিতভাবে সবাই এসছে। ধন্যবাদ আপনাকে স্যার। আর একটা বিষয় জানিয়ে রাখি, এখানে কিন্তু শিক্ষার্থীরা, আপনি দেখছেন যে শিক্ষার্থীরা এখানে সকাল থেকেই কিন্তু তাদের নিজস্ব যে প্রজেক্ট করেছেন সেই প্রজেক্টগুলো কিন্তু এখানে নিয়ে এসেছেন এবং তারা কিন্তু প্রদর্শন করছেন। আর একটা বিষয় জানিয়ে রাখি যে এই প্রজেক্টের কিন্তু এটা সমাপনী বিজয়ী পুরস্কার, প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার, এরকম অনুষ্ঠান আরেকটি হবে। তো এই ছিল আমার জয়পুরহাট থেকে এই জয়পুরহাট সরকারি কলেজ বিজ্ঞান মেলা থেকে সর্বশেষ বুবলি। রেজা, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।